খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার 2, চলছে ভুক্তভোগী শিশুর পরীক্ষা নিরীক্ষা। শঙ্কামুক্ত নয় গণপিটুনির শিকার অভিযুক্ত কিশোর। ভালো আছে, মেয়ের সমস্যা নেই, পরীক্ষা চলতেছে। পরীক্ষা হয়নি এখনো? না, এই যে হচ্ছে। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। জুনে 8% ঘরে নামবে মূল্যস্ফীতির হার। গণমাধ্যম সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনায় বললেন উপদেষ্টা, অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে। বাংলাদেশিদের জন্য চীনে খুলছে চিকিৎসার নতুন দুয়ার। সাধ্যের মধ্যে খরচের বিষয়টি চূড়ান্ত হলেই এপ্রিলে সমঝোতা স্মারক সই, জানালেন রাষ্ট্রদূত। বাংলাদেশের হসপিটালদের সাথে কুন্ডিনিয়া হসপিটালের যোগাযোগ স্থাপিত হবে এবং আমরা আশা করছি কিছু বড় কিছু যোগাযোগ কিছু এমন হবে। গাজায় পূর্ণ শক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান ইসরায়েলের। একদিনে 400 মানুষ হত্যার পরও কমেনি নেতানিয়াহুর রক্ত পিপাসা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। সুস্থ আছে শিশুটি। এদিকে অভিযুক্ত গণপিটুনির শিকার কিশোরের অবস্থাও স্থিতিশীল আছে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। মঙ্গলবার রাতে গণপিটুনির শিকার 15 বছর বয়সী কিশোর রবিউল। তার বিরুদ্ধে 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় খিলক্ষেত বাজার এলাকা ঘেরাও করে এলাকাবাসী। রবিউলকে মারধরের পাশাপাশি ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। পরে সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসক জানান, মেয়েটির শারীরিক অবস্থা ভালো। মেয়ে ভালো আছে, মেয়ের সমস্যা নেই। ছোট বাচ্চাটা, ছেলেটা তো ছোট, বেশি বড় না, 15 বছর বয়স। এদিকে গুরুতর আহত কিশোরের দাবি, সন্দেহের বশেই গণপিটুনি হয়েছে তাকে। চিকিৎসক জানান, শঙ্কামুক্ত না হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকের যে কন্ডিশন, সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারব। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। আমি পালাই যেতাম, আমি তো অন্যায় করছি না, এর লেগে আমি সাবাস কইরা আমি আমার বাসার থাকছি। এর লেগে আমি সাবাস কইরা আমি আমার বাসার থাকছি, কোনো অন্যায় করছি না। এটা যদি আপনি বলবেন আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, যদি আপনি বলবেন বুঝতে চান, আল্লাহ তো দেখতেছে বুঝতে। রবিউলের স্বজনদের অভিযোগ, মেয়েটির পরিবারের সাথে পূর্বশত্রুতার জের ধরে রবিউলকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আমরা ছোট থেকে বড় করছি, মা খালি জন্ম দিয়েছে, মরে গেছে 3টা বুঝতে। আমার বাবা অন্যায় করতো না গো, আমার ইমন বাবা না গো। এদিকে ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। থানার ওসি জানান, সব বিষয় আমলে নিয়ে তদন্ত চলছে। মামলা তো দুটা, ভিক্টিমের বাবা ধর্ষণ মামলা করছে একজনের বিরুদ্ধে। আমরা পুলিশ আসল কেস, যেটা ভিক্টিমের বাবার মামলায় ওই ধর্ষক দেখানো হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় করা আরও একটি মামলায় দুজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা। এ সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। জানান, সফরটি দুদেশের সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও ডক্টর ইউনূসকে অবহিত করা হয়। পাশাপাশি সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ ও অগ্রগতির বিষয়ে অবহিত করেন প্রধান উপদেষ্টা। বলেন,
দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে সেনাবাহিনী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে চায় সরকার। এই লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুনে 8% ঘরে নেমে আসবে এই হার। দুপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনায় এমন তথ্য তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে, আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে। রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনা হচ্ছে। তিনি আশাবাদী রাজনৈতিক সরকার বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেবে। বৈষম্য কমাতে উদ্যোগ নেয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনীতির সুফল সর্বস্তরে পৌঁছাতে চায় সরকার। সংকট উত্তরণে নেওয়া হয়েছে কার্যক্রম। আলোচনায় অংশ নিয়ে সম্পাদকরা আয় বৈষম্য কমিয়ে আনা ও কাজের সুযোগ তৈরির তাগিদ দেন। বাজেটটা একটু বেশি গুরুত্বপূর্ণ যে এটা যেন তথাকথিত গতানুগতিক বাজেট না হয়ে যদি কিছুটা ইনোভেশন থাকে, যেটা পরবর্তীকালে সামাজিক বৈষম্য দিন দিন বাড়ছে, তাই না, অর্থনৈতিক সম্পদের দিক আয়ের দিক থেকে সেটাকে কমানো যায়, সামাজিক সেক্টরে কিভাবে আরো বেটার করা যায়। আমাদের বাজেটের বড় অংশ ক্ষয় হয়ে যায় দুর্নীতি জড়িত বা সিস্টেম লস। এই আমাদের যে সিস্টেম লস, সেই সিস্টেম লসটাকে কিভাবে কমানো যায় সেইটা হওয়া উচিত অগ্রাধিকার। হাজার হাজার কোটি টাকা লুটপাট সহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে পতিত সরকার। সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার, একথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। রাষ্ট্রীয়ভাবে কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, এবং আমরা এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে নাটক যেগুলো হয়েছিল, এর যারা পৃষ্ঠপোষক ছিলেন, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন, যে তাদের যেন প্রপার বিচার হয় এবং তাদেরকে যেন কাঠগড়ায় দাঁড় করানো হয়। অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিচারিক আদালতের দেয়া 17 বছরের কারাদণ্ড অবৈধ ছিল পর্যবেক্ষণে উল্লেখ করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রায় দেন। 2007 সালের 27 মে বাবরকে আটক করে যৌথ বাহিনী। গ্রেফতারের 1 সপ্তাহ পর গুলশান থানায় অস্ত্র আইনে এই মামলাটি দায়ের করা হয়। বিচার শেষে ওই বছরের 30 অক্টোবর বেআইনিভাবে রিভলভার রাখার দায়ে 10 বছর এবং 25 রাউন্ড গুলি রাখার দায়ে আরও 7 বছর, মোট 17 বছর কারাদণ্ড দেওয়া হয় বাবরকে। আদালতে বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করেছিল। এজাহারে একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও জব্দ তালিকায় ছিল না সেই ব্যাগ। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান ও আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাত্রাবাড়ী থানার 16টি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে। দর্শক, ইফতার বাজারের খবর জানবো। রাজধানীর হাতিরপুল এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ইফতারের বেচাকেনা কেমন দেখছেন এই মুহূর্তে? লোপা, এখন পর্যন্ত ইফতারের বেচাকেনা খুব একটা বেশি শুরু হয়নি, যেহেতু এখন পর্যন্ত অফিসগামী মানুষজন এখনো ফেরা শুরু করেনি। আর কিছুক্ষণ পর থেকে হয়তো ইফতারের বাজার আরো জমজমাট হবে। তবে ইফতারের জন্য যে ইফতারের দোকানিরা কিন্তু ইফতার বাহারি রকমের ইফতারের পসরা সাজিয়ে তারা বসেছেন। তারা এখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করছেন। আমাদের যে রেগুলার যে আইটেমগুলো, যেমন পেঁয়াজ, আলুর চপ, বেগুন, এগুলো বিভিন্ন ধরনের আইটেম তারা বিক্রি করছেন। এছাড়াও যদি বলতে চাই যে ইফতারের কিন্তু যারা আসলে বাসায় যারা ইফতার করে তারা কিন্তু একটু ভিন্ন স্বাদ পাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের একটু ভিন্ন স্বাদের আইটেম কিন্তু তারা এই ইফতার বাজার থেকে তারা কিনে নিয়ে যায়। এখন আমরা যে ইফতার বাজারে রয়েছি হাতিরপুলে, সেখানে দোকানিদের সাথে আমরা কথা বলবো, তারা আমাদেরকে জানাবেন আসলে তাদের এখানে কি কি আইটেম রয়েছে। আমি একটু যদি আপনার কাছে জানতে চাই যে আসলে আপনাদের কাছে কি কি আইটেম আছে এবং স্পেশাল কি আইটেম আপনার কাছে আছে? সাধারণত ইফতারের মধ্যে যেগুলো থাকতে হচ্ছে আপনার ছোলা বুট, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, এগুলোর পাশাপাশি আমাদের স্পেশাল হচ্ছে কাবাব।
তো সেখানে কাবাবের পাশাপাশি হচ্ছে আপনার স্প্রিং রোল পাওয়া যায়, চিকেন ললিপপ পাওয়া যায়, চিকেন টোস্ট পাওয়া যায়, চিকেন অন্তন পাওয়া যায়, চিকেন জালি কাবাব পাওয়া যায়, চিকেন সাসলিক পাওয়া যায়, চিকেন ক্রিস্পি রোল পাওয়া যায়। ওভারঅল হচ্ছে আপনার বাটার নান, তান্দুরি নান, এগুলো চিকেন তান্দুরি, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল। লোপা, যেমনটি শুনছিলাম দোকানিরা বলছিলেন যে তারা বিভিন্ন ধরনের বাহারি রকমের পসরা সাজিয়ে কিন্তু ইফতারের জন্য বসেছে। এখন যেহেতু আরো 2 ঘন্টার সময় বাকি আছে ইফতারের, এখন পর্যন্ত খুব একটা বেশি ভিড় এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি না ইফতার বাজারে, তবে আর কিছুক্ষণ পর থেকে ইফতার বাজার আরো জমজমাট হবে এমনটাই বলছেন দোকানিরাও। লোপা, বিজয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গাজায় একদিনে 400 মানুষকে হত্যার পরও থামছে না নেতানিয়াহুর রক্ত পিপাসা। ঘোষণা দিয়েই নৃশংসতা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতি 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর পর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। দুদিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 418 জনে, আহত 5 শতাধিক। এত রক্তপাতের পরও নেতানিয়াহুর হুঁশিয়ারি, এটা কেবল শুরু। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। ইসরায়েলের নৃশংস হামলার পর আবারও বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গাজাবাসীকে। আরও একবার অনিশ্চয়তার পথে লাখ লাখ ফিলিস্তিনি। কয়েক সপ্তাহ স্বস্তির পর মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে গাজায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আগে থেকেই বিধ্বস্ত বাড়িঘর, স্কুল, তাঁবু। নতুন হামলা থেকেও রেহাই পায়নি কিছু। এই পরিস্থিতিতে আবারও পথে নেমেছে গাজাবাসী। গাড়ি, ট্রাকে, পায়ে হেঁটে যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। গাজায় প্রায় 1.5 বছরের ইসরায়েলি আগ্রাসন নিহত 48,000-এর বেশি ফিলিস্তিনি। ভারতের নাগপুরে ধর্মীয় সহিংসতার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে ফাহিম খান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় রাজনীতির সাথে জড়িত। ফাহিমকে শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে। এখন পর্যন্ত 60 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো নাগপুরের অন্তত 10টি এলাকায় চলছে কারফিউ। সড়কে সড়কে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, চলছে তল্লাশি। শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নতুনভাবে ঘটেনি সহিংসতা। সিসিটিভি ফুটেজ দেখে চলছে অপরাধীদের শনাক্তের চেষ্টা। গুজব ছড়ানোর অভিযোগে সামাজিক মাধ্যমে অনেক অ্যাকাউন্টে নজরদারি চালানো হচ্ছে। মোগল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ব্যাপক সহিংসতা হয় নাগপুরে। প্রশাসনের অভিযোগ, কোরআন পড়ানো হচ্ছে। এই গুজব ছড়িয়ে পড়ার জেরে উত্তপ্ত হয় পরিস্থিতি। অবশেষে সব শঙ্কা অনিশ্চয়তা কাটিয়ে নিরাপদে পৃথিবীর বুকে ফিরলেন 2 নভোচারী, সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। 9 মাসের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীর আলো বাতাসে নিঃশ্বাস নেয়া। আইএসএস থেকে 17 ঘন্টা যাত্রা শেষে ফ্লোরিডা উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুল। মহাকাশে দীর্ঘদিনের এই মিশনে 900 ঘন্টায় 150 গবেষণার অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তারা। গত বছর জুনে মাত্র 8 দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান 58 বছরের সুনিতা উইলিয়ামস ও 61 বছরের বুচ উইলমোর। তবে বোয়িংয়ের স্পেসক্রাফটে নিরাপত্তাজনিত কারণে ফিরতে পারেননি তারা। 1-2 দিন নয়, বিকল্প ব্যবস্থা করতে লেগে যায় 9 মাসের বেশি সময়। অবশেষে নাসা ও স্পেসএক্সের ক্রু 9 মিশনে এলো সাফল্য। সুনি ও বুচকে ফেরাতে শুক্রবার রাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ক্রু ড্রাগন। 29 ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় মহাকাশযানটি। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 11টার দিকে ছিল ফিরতি ফ্লাইট। এ যাত্রায় তাদের সাথে ছিলেন আরও 2 নভোচারী, নিকোলাস হেক ও আলেকজান্ডার গভরনভ। রওনা দেওয়ার 17 ঘন্টা পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মহাকাশযান। বাংলাদেশ সময় দিবাগত রাত 3:57 প্যারাসুটের মাধ্যমে ফ্লোরিডা উপকূল থেকে 50 মাইল দূরে সাগরে নামে ক্যাপসুলটি। আগেই প্রস্তুত ছিল উদ্ধারকারী দল। জাহাজে তোলা হয় ক্যাপসুল। একে একে বেরিয়ে আসেন নভোচারীরা। শারীরিক জড়তা কাটাতে বসানো হয় হুইল চেয়ারে। দীর্ঘ অনিশ্চয়তার পর বুচ ও সুনি ফিরে আসায় প্রশংসায় ভাসিয়েছেন নাসার কর্মকর্তারা। সত্যি পুরোটা সময় কতটা ধৈর্যের সাথে পার করেছেন বুচ ও সোনি। স্বল্প সময়ের জন্য গিয়েছিলেন তারা, তবে আটকে গিয়েও খুব দ্রুত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অংশ হিসেবে মানিয়ে নেন। এটা সম্ভব হয়েছে কারণ দুজনেই অভিজ্ঞ নভোচারী। এর মধ্যে অনেক গবেষণাও করেছেন।
বুচ ও সুনিকে নাসার বিমানে নিয়ে যাওয়া হয় হিউস্টনে জনসন স্পেস সেন্টারে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন রাখা হবে তাদের। নাসার ফ্লাইট সার্জনের অনুমতি পেলে পাঠানো হবে পরিবারের কাছে। সুনি ও বুচ দুজনই মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। নাসার নভোচারী হিসেবেও দারুণ অভিজ্ঞ তারা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজা পুনর্গঠনে আরব লীগ অনুমোদিত পরিকল্পনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে দাবি করা হয়, মিশরের ওই প্রস্তাবটি প্রত্যাখ্যানে যুক্তরাষ্ট্রের কাছে তদবির করেছে দেশটি। অজুহাত হিসেবে বলেছে, হামাসকে আবারও শক্তিশালী হওয়ার সুযোগ করে দেবে এই পরিকল্পনা। যদিও এই ইস্যুতে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আবুধাবি। চলতি মাসে ফিলিস্তিনিদের উপত্যকায় রেখেই গাজা পুনর্গঠনে মিশরের $5,300 কোটি খসড়া প্রস্তাবের অনুমোদন দিয়েছে আরব লীগ। এমনকি ইউরোপও সমর্থন দিয়েছে এই পরিকল্পনায়, স্বাগত জানিয়েছে হামাসও। এমন সময় মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র ও মিশরের একাধিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটির দাবি, কায়রোর প্রস্তাব ভেস্তে দিতে গোপনে ষড়যন্ত্র করছে সংযুক্ত আরব আমিরাত। আরব লীগের সদস্য হলেও এই প্রস্তাবে সম্মতি নেই তাদের, আর তাই পরিকল্পনাটি বাতিলে ট্রাম্প প্রশাসনের কাছে তদবির চালিয়েছে দেশটি। মিশরের প্রস্তাবের কারণে হামাস পুনরায় শক্তিশালী হওয়ার সুযোগ পাবে, এমন দাবি আবুধাবির। সংশ্লিষ্ট সূত্র বলছে, মিশরের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা তদবির করছেন ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার প্রস্তাবে সমর্থন দিয়েছিলেন এই ওতাইবা। মিশরের দাবি, গাজা পুনর্গঠন ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট। উপত্যকার শাসনভার পাবে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তাদের পরিকল্পনা অনুযায়ী একটি নিরাপত্তা বাহিনী গঠিত হবে গাজায়, যাদের প্রশিক্ষণ দেবে জর্ডান ও মিশর। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের সম্ভাবনাও তৈরি হবে অঞ্চলটিতে। মিশর ভিত্তিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস মধ্যপ্রাচ্যে এই সংগঠনকে দমিয়ে রাখতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। হামাসের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগেও তাই ক্ষুব্ধ তারা। অন্যদিকে মিশরের বর্তমান সরকার মুসলিম ব্রাদারহুডের বিরোধী হলেও হামাসের শীর্ষ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক রয়েছে দেশটির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।